বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিন নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ইন্ডেক্স এবং স্টক নিয়ে কথা বলে থাকি, যা একান্তে হচ্ছে আমার ব্যক্তিগত রিসার্চ এবং অভিজ্ঞতা থেকেই করে থাকি। তাই আমি রিকোয়েস্ট করব আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা শেয়ার করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি আপনার সুচিন্তিত মতামত, অভিজ্ঞতা এবং আপনার পরামর্শ নিজে করে যদি কোনো স্টকে এন্ট্রি নেন বা এক্সিট করেন, বাই সেল করেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। তো আজকে ওয়েলকাম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ক্লোজ হয়েছে ৫,৭১৯.৭৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৬৬.৯৪ পয়েন্ট কিন্তু আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু টার্নওভারও বেটার আসছে, ১৩৭১ কোটি টাকা কিন্তু আজকে লেনদেন আসছে, যার মধ্যে ২১৯টা স্টক কিন্তু পজিটিভ ছিল 53.9%, আর ডাউন ট্রেন্ডে ছিল ১৩৮টি স্টক 34%, আর আনচেঞ্জ ছিল হচ্ছে 49 স্টক 12.1%। আমরা দেখব যে এই স্টক আজকের ইন্ডেক্সটাকে বেটার পারফর্ম করার জন্য যে স্টকগুলো কন্ট্রিবিউশন ভালো করেছিল, তার মধ্যে পজিটিভ ইমপ্রেশন ছিল হচ্ছে জিপির কন্ট্রিবিউশন ছিল 5.68, ব্রাক ব্যাংক ছিল 5.62, রবি ছিল 5.51, ব্যাট বিসি 5.40, স্কোয়ার ফার্মা 3.73, পুবালি ব্যাংক 3.29, ওয়ালটন হাইটেক ছিল 2.34, বেক্সিমকো ফার্মা 2.19, পাওয়ার গ্রিড ছিল 2.08 এবং সিটি ব্যাংক 1.84। তো এখানে একটা ইন্টারেস্টিং মেসেজ শেয়ার করা আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে গত সপ্তাহে কিন্তু একটা দিন আমাদের 85 পয়েন্ট কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স কিন্তু নেগেটিভে রান করছিল। এটার কারণও কিন্তু ছিল এই স্টকগুলোই কিন্তু কন্ট্রিবিউশন ছিল, অর্থাৎ এই স্টকগুলোতে কিন্তু ইন্ডেক্সকে বাড়ানো যায়, আবার এই স্টকগুলোতে ইন্ডেক্সকে কমানোও যায়, নামানোও যায়। এটা কিন্তু তার প্রমাণ, অর্থাৎ এইগুলোর সংখ্যা, শেয়ার সংখ্যা অনেক বেশি হওয়াতে কিন্তু এই কাজটা করার সুযোগ থাকে বেশি। আর এক্ষেত্রে আমরা দেখব যে স্টকগুলো নেগেটিভিটির কারণে ইন্ডেক্সটা আরেকটু বাড়তে পারতো, যদি এই স্টকগুলো একটু ভালো করতো তাহলে কিন্তু ইন্ডেক্সটা আমরা আরও ভালো দেখতে পারতাম। তো সেক্ষেত্রে ইসলাম ব্যাংকের নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল 2.26, রিলায়েন্স ইন্স্যুরেন্স ছিল -0.85, ড্যাফোডিল কম্পিউটার ছিল -0.57, বেস্ট হোল্ডিং ছিল -0.37, এশিয়াটিক ল্যাবরেটরি ছিল -0.36, সাপোর্ট এল ছিল -0.33, শার্প ইন্ডাস্ট্রিজ -0.32, আইপিডিসি -0.30, বিএনআইসিএল -0.23, আর ওয়ান ব্যাংক ছিল -0.19। তো আপস অ্যান্ড ডাউনস করে করে কিন্তু ইন্ডেক্সের মুভমেন্টটা শক্ত হয় এবং এই স্টকগুলো কিন্তু আগামীতে আবার ভালো পারফর্ম করবে, আবার ইন্ডেক্স কিন্তু এগিয়ে যাবে। তো এখন আমরা দেখব চার্টে, এখন এই প্রোফাইলটা আমরা দেখে নিলাম আজকের ওভারভিউটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স, এবং চার্টে আমরা দেখতে পারবো যে আসলে আগামীতে ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন হতে পারে। তো আজকে যেখানে ক্লোজ করেছে ৫,৭১৯ পয়েন্ট, এটা কিন্তু সহজেই চলে যাবে হচ্ছে ৫,৭৭০, এই লেভেলটাতে একটা প্রাথমিক একটা রেজিস্ট্যান্স আছে, এরপরে হচ্ছে ৫,৮৭০ এরকম একটা, অর্থাৎ এই একটা জোন আছে। এই জোনটা কিন্তু একটা ভালো জোন, একটা হার্ডেল কিন্তু এটা, কারণ আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালে ইতিপূর্বে এপ্রিল মাসে কিন্তু এই জায়গায় এসে কিন্তু একটা কারেকশন ফেজে আসে চেষ্টা করেছিল, কিন্তু ধরে রাখতে পারে নাই। অগাস্ট মাসে আবার পড়ে যায়, তারপর আবার অগাস্ট এবং সেপ্টেম্বরে এবং দুইবার ট্রাই করেছিল, ধরে রাখতে পারে নাই। অর্থাৎ এই ৫,৭৭০ এবং ৫,৮৭০ এই লেভেলটা কিন্তু মানে এই জোন একটা বড় একটা জোন, অর্থাৎ এই বাধাটাকে অতিক্রম করতে পারলে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েটকে ৬,০০০ লেভেলে যাওয়া সম্ভব। তবে এটা এত সহজ হবে না, কারণ এটা অনেক বড় ধরনের একটা হার্ডেল আছে। তবে একটাই ওয়ে, সেটা হচ্ছে যদি লেনদেন ১৫০০-২,০০০ কোটি টাকা যদি মুভমেন্টে থাকে, তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে ভাঙা কোনো কঠিন কিছু হবে না। অর্থাৎ সব কিছু লেনদেনের উপর নির্ভর করতেছে আগামীতে এই হার্ডেলটা ভাঙা। যদি সময় বেশি নেই তাহলে কিন্তু এখানে কনসোলিডেশন করবে বা সাইডওয়েজ থাকবে, তারপরও কিন্তু এটাকে মুভমেন্টে যাবে। আর যদি ভালো লেনদেন হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই বাধার অতিক্রম করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে আমরা দেখছি, সেটা পরে দেখে যাব। তো এখন আমরা দেখবো যে আসলে সম্ভব কিনা এই বাধার অতিক্রম করা। বর্তমানে যে মুভমেন্ট আমরা দেখি, এই যে সেপ্টেম্বর ২০২৫ সালেও কিন্তু এই যে একটা হার্ডেল ছিল এখানে, এই যে এই রেঞ্জটাতে, হ্যাঁ, তো এই রেঞ্জটাকে ভাঙতে কিন্তু অনেকবার ট্রাই করেছিল, যেমন এখানে একবার ট্রাই করেছিল, আবার এখানে তো দুইবার ট্রাই করে, আবার ট্রাই করে মানে পড়ে যায়। অর্থাৎ এটা কিন্তু এত সহজ ছিল না, এটাকে ওভারকাম করতে পারছে কখন, এই যে আজকের আমরা দেখতে পাবো আজকের যে ভ্যালুটা ছিল, অর্থাৎ ১৩৭১ কোটি টাকা যখন
টার্নওভার চলে আসে তখনই কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে অতিক্রম করতে পারছে আজকে। ইতিপূর্বে কিন্তু টাচ করেছিল কিন্তু ওভারকাম করতে পারে নাই, জাস্ট টাচ করে পড়ে যায়, টাচ করে পড়ে যায়। এটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ এই ভ্যালুটাকে ওভারকাম করতে গেলে আমাদেরকে, যেমন এখানে 14 কোটি টাকার কিন্তু একটা টার্নওভার আসছিল সেপ্টেম্বর 2025, এটাকে ওভারকাম করতে পারছে আজকে এই যে সমপরিমাণে প্রায় 1400 কোটি টাকা। কিন্তু এখানে যেমন 1400 কোটি টাকা ছিল লেনদেনের মধ্যে, 1100, তারপরে এখানে আমরা দেখি যে হ্যাঁ 1400 কোটি টাকা লেনদেন ছিল। তো এটাকে ওভারকাম করতে পারছে আছে ভালো ক্যান্ডেলে, ভালো বডিতে, অর্থাৎ এটাই বোঝাতে যাচ্ছে যে এটাকে যেমন ওভারকাম করতে পারছে আছে 1400 কোটির কাছাকাছি লেনদেন করে, ঠিক তেমনি এখানেও যদি ওভারকাম করতে চায় তাহলে কিন্তু এখানে সেরকম এখানে কিন্তু সেরকম কিন্তু টার্নওভার আসতে হবে, অর্থাৎ এখানে কিন্তু লিকুইডিট মানি প্রচুর লাগবে এবং এখানে প্রচুর বিনিয়োগ করে আসতে হবে। সেজন্য আশা করি যে বর্তমান সরকারের যে প্ল্যান হাতে নিয়েছে বা যেভাবে পুঁজিবাজারকে নিয়ে চিন্তা করতেছে, আমার মনে হয় বাজেটে এখন পজিটিভ মেসেজ থ্রো হচ্ছে, সব দিক কন্ডিশন ভালো, আশা করা যায় খুব সহজেই এই যে বাধাটা আমরা দেখতে পাবো যে ওভারকাম করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে। তো এটা সময় বলে দেবে কবে নাগাদ কি হতে পারে। তো আমরা আপাতত এই ক্যান্ডেলটার উপর আমরা ভরসা রাখতে পারি, একটা ভালো একটা ক্যান্ডেল এবং ভালো ভলিউমে আজকে যেহেতু মুভমেন্ট আছে, আশা করা যায় খুব চিরেই আমরা এই রেজিস্ট্যান্সে ভেঙে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে দেখব। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়ে ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের সাইকোলজিটাকে একটু স্ট্রং করার জন্য, যাতে আপনারা কনফিডেন্ট থাকে যে মার্কেট কিন্তু একটা মুভমেন্টে, পজিটিভ মুভমেন্টে যাওয়ার প্ল্যান করতেছে, আপনি প্রস্তুতি নিতে পারেন আগামীতে জন্য। এখন আমরা কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলো হয়তো আপনার বিনিয়োগের করার ক্ষেত্রে কিছুটা হেল্প হতে পারে। তার মধ্যে একটি স্টক হচ্ছে এখানে বেক্সিমকো লিমিটেড নিয়ে কথা বলতে চাই। তো বেক্সিমকো লিমিটেড নিয়ে কথা বলা পূর্বে তার সাথে আমরা দেখার কিছুটা হল্ট ছিল 31 টাকা 20 পয়সা, আজকে ওপেন ছিল 25 টাকা 60 পয়সা, হাই ছিল 31 টাকা 20, তো হল্টেডে হয়ে যায়। আর ইয়েস্টারডে ক্লোজ ছিল 28 টাকা 40 পয়সায়, অর্থাৎ এখানে 28 টাকা 40 হওয়াতে কিন্তু 31 টাকা 20 পয়সা তার হল্টেড ছিল। তো আর নিচে কিছু দেখার নাই, এটা নতুন একেবারেই। তো আমরা যদি এখন আসি বেক্সিমকোর চার্ট আলোচনার পূর্বে আমরা আরএসএটা দেখি। বর্তমানে আরএসএটা কিন্তু ছিল কিন্তু একেবারে কিন্তু লিনিয়ার ছিল, অর্থাৎ কিন্তু স্ট্রেট, মানে এটা কিন্তু মরা, মানে হল্টেড হয়ে কিন্তু একই জায়গায় ছিল। আর আজকে থেকে কিন্তু এটা মুভমেন্টে যাচ্ছে, অর্থাৎ এখানে যাচ্ছে যে 25শে জুন থেকে কিন্তু মুভমেন্টে শুরু হয়েছে। 25, এই যে এখান থেকে 25 পর্যন্ত বন্ধ, তারপরে 26, আজকে কিন্তু মুভমেন্টে যায়, যার ফলে কিন্তু এখন আমরা এই এমএসসি হিস্টোগ্রাম বারও কিন্তু সেম মেসেজটা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু এই যে কারেকশনটা শেষ করে কিন্তু কালারটা কিন্তু হালকা হয়ে কিন্তু এটা আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছে, তার মানে তার একটা বাউন্স ব্যাক দিবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন চার্টে আসি, এই যে আগে এই যে হল্টেড, নেগেটিভ হল্টেড হয়ে কিন্তু এখন কিন্তু একটা ইউটার্নের জন্য একটা ক্যান্ডেল, একটা মারোবাজু ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল, এটা হল্টেড হয়ে গেছে। তো এই হল্টেডটা কিন্তু কন্টিনিউ থাকবে না, হয়তো কিছুদিন হল্টেড থাকবে, তারপর কিন্তু আবার আপস অ্যান্ড ডাউনস করে এটা কিন্তু স্টকটি কিন্তু উপরে যাবে, যেমন আমরা ইসলাম ব্যাংকের ক্ষেত্রে যেভাবে দেখেছি। তো যারা বেক্সিমকোতে বিনিয়োগ করতে চান করতে পারেন, এখান থেকে কিন্তু যেহেতু এখান থেকে একটা বাউন্স ব্যাক করেছে, তার মানে কি এই লেভেলে কিন্তু আপনি হয়তো আগামী কিছুদিন পরে আর পাবেন, আগামী 3-4 মাস পরে এই লেভেলে কিন্তু পাবেন না। অতএব যারা বিনিয়োগ করতে চান লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম, তাদের জন্য বর্তমান যে ভ্যালুটা দাঁড়িয়েছে এটা কিন্তু একটা ভালো। তো যারা প্ল্যান করতে চান আমার মনে হয় প্ল্যান করতে পারেন, এবং এটা সিকোয়েন্সিয়াল কিন্তু এটা আপস অ্যান্ড ডাউনস করে কিন্তু উপরে একদিনে তো যাবে না এই লেভেলগুলোতে। তো আমরা এখন যদি একটু ব্যাকে যাই, দেখি তার হিস্ট্রিটা দেখি যে কোথা থেকে মুভমেন্টটা নিয়েছিল। এই যে আমরা এখানে এই যে 2020 সালে ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে এই জায়গাগুলো থেকে কিন্তু এই পয়েন্টটা থেকে কিন্তু, অর্থাৎ এই ভ্যালুটা থেকে কিন্তু আপ ট্রেন্ড শুরু করে ডিসেম্বর 2020 সাল, তার মানে এখন কিন্তু আবার ইতিহাসে কিন্তু ওই জায়গায় চলে আসছে, অর্থাৎ হিস্ট্রি কিন্তু করাই হয় হিস্ট্রি ভাঙার জন্য। এখন আবার নতুন করে এইভাবে কিন্তু বেক্সিম কিন্তু আবার আপ ডাউন করে, আপস অ্যান্ড ডাউনস করে এইভাবে কিন্তু উপরের দিকে যাবে। হ্যাঁ, সেটা একসাথে যাবে না, এটা আপস অ্যান্ড ডাউনস করে আমরা জানি, সবাই জানি। তো দেখানোর উদ্দেশ্য যে আপনার কনফিডেন্সটা গ্রো করার জন্য এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউনস করে যে মনে এখানে সব গ্রিন ক্যান্ডেল ছিল, আবার এখানে কিন্তু সেলারদের প্রেশার ছিল। হ্যাঁ, এভাবে কিন্তু স্টকটা কিন্তু অনেক উপরে যায়। তো এখন আমরা আবার ওই দিকেই চলে যাই আজকের এতে। তো অনেক এখানে কিন্তু যারা বাই করবেন চিন্তা করবেন, এটা কিন্তু একটানা কিন্তু হল্টেড থাকবে না। হ্যাঁ, আবার কিন্তু ডাউন ট্রেন্ড যাবে। হ্যাঁ, যেটা বেক্সিমকোতে দেখেছিলাম। তো এই ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে আপনাকে বাই সেল করতে হবে। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু ভালো একটা, আমার মনে হয় যে আপনি যদি কিছুদিন ওয়েট করতে পারেন, এখান থেকে ভালো একটা
প্রফিট নিতে পারেন। পাশাপাশি আরেকটা মেসেজ হচ্ছে যারা অলরেডি লসে আছেন আপনাদের কিন্তু একটা সুযোগ আছে এখন, কারণ ডাউন মার্কেটে কিন্তু কখনো অ্যাভারেজ করা যায় না। টেকনিক্যালের ভাষার সূত্র অনুযায়ী আপনাকে সবসময় আপ ট্রেন্ডিং অর্থাৎ আপ ট্রেন্ড যখন থাকবে মার্কেট, তখন যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে সুবিধা হবে কি আপনার কিন্তু সেল করার সুযোগটা থাকবে। ডাউন ট্রেন্ড কোথায় শেষ হবে কেউ জানে না, সেই জন্যে আপনি এখন প্ল্যান করতে পারেন অ্যাভারেজ করার ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ রয়েছে। যারা বেশি পরিমাণ লুজারে আছেন তারা হয়তো এখান থেকে বের হওয়ার জন্য আপনি যদি ওই হিসাব করে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার লসটা কম হবে, আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন হয়তো। এটা আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রি ক্যাশ উপর নির্ভর করবে, আপনার মন মানুষের উপর নির্ভর করবে। তো বেক্সিমকো নিয়ে এই ছিল ডিসকাশন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি। সরি, তার আগে আমি একটা কথা সবার উদ্দেশ্যে আবারও একটু বলে যাচ্ছি যে আমার একটা পেইড সার্ভিস চ্যানেল আছে এখানে। আমার এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি যে কোনো স্টকের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব প্রফেশনালিজম মেনটেন করে আপনাদের স্টকগুলো থেকে একটা পজিটিভ গ্রোথ নিয়ে আসার জন্য। আর এছাড়া যারা ব্যস্ততার কারণে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে প্রবলেম হচ্ছে, আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন, কনসালটেশন হিসাবে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের স্টকগুলোকে ভালো বাছাই করে আপনাদের এখান থেকে প্রফিটেবল করার জন্য। তো এই ছিল হচ্ছে পেইড সার্ভিস নিয়ে। পাশাপাশি হচ্ছে আমার একটা ট্রেনিং কোর্সের আয়োজন করেছি। যারা স্টক মার্কেট সম্বন্ধে জানতে চান, যারা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানতে চান, ভালো স্টক বাছাই করবেন, কখন এন্ট্রি নেবেন, কখন প্রফিট লস নেবেন, টার্গেট নেবেন, প্রফিট লস স্টপ লসটা কী করবেন, আরএসআই কি, এমএসসিডি কি, ক্যান্ডেলস্টিক বোঝা, চার্টের মাধ্যমে বোঝা, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। এইগুলোর সম্বন্ধে আপনার ধারণা থাকে আপনি যে কোনো স্টক থেকে কিন্তু বিজনেস করে নিয়ে আসতে পারবেন। আর লার্নিং ছাড়া বা নলেজ ছাড়া কিন্তু আপনি কোথাও ভালো করতে পারবেন। আপনার যদি নলেজ না থাকে, আপনি যদি অন্যের উপর ডিপেন্ড করে যদি স্টক মার্কেটে এন্ট্রি করেন বা এক্সিট করেন, আপনি কিন্তু লুজার থাকবেন। কারণ আপনার চিন্তা চেতনা অন্যের চিন্তা নাও মিলতে পারে, সেই জন্য শিক্ষাটা খুব জরুরি। সেই জন্য কেউ যদি আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা বেসিক কোর্সের মাধ্যমে একটা ধারণা দিয়ে যা আপনি নিজে নিজে বাই সেল করতে পারবেন। তো ধন্যবাদ। যে স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাকডিল। তো ফ্যাকডিল ডিসকাশন করার পূর্বে আমরা যদি তার প্রোফাইলটা দেখে যায়, এটা হচ্ছে এক ক্যাটাগরি এক টেক্সটাইল সেক্টরের স্টক ফ্যাকডিল, যার বর্তমান প্রায় 17 টাকা 60 পয়সা এবং কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার পি রেশিওটা হচ্ছে -13.33, ইপিএস -1.3 আসার কারণে ন্যাভ হচ্ছে 19 টাকা 23 পয়সা পার শেয়ার। টোটাল শেয়ার হচ্ছে 21,87,00,000 জুন ক্লোজিং স্টক। আর 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল নভেম্বর মাসে 2025 সালে, ডিভিডেন্ড দিল 6.82। কোয়ার্টার 3 পিএস মাইনাস আসছে -0.08 এবং আগের বছর -0.8 আসছে। আর পাশাপাশি নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু -2.01 -1.98। হ্যাঁ, আর এখানে পাবলিক নতুন করে এন্ট্রি নিচ্ছে, এখানে টেক্সাসের এক ক্যাটাগরি, তার সবই ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো যে তার চার্টে চলে আসবো। তো চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন কিন্তু উত্থানে ছিল, এটা নিয়ে আমি আর কয়েকটা ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন অবশ্যই। আর তারপর কিন্তু একটু এখন কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে কিছুদিন করে এখন কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করেছে, অর্থাৎ তার যতটুকু আসার অর্থাৎ যতটুকু সাপোর্ট নেওয়ার রিটেস্ট করার ততটুকু কিন্তু করে ফেলছে। এখানে কিন্তু আরও কিছু থাকে যে নিচে যে শেডোগুলো থাকে এগুলো কিন্তু কারণ থাকে, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো এখানে বলা যাবে না। তো যাই হোক, এখন কিন্তু সে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে এবং অলরেডি কিন্তু ভালো ভলিউমে কিন্তু আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো ভলিউমে কিন্তু মুভমেন্ট করতেছে। অর্থাৎ এটা সামনে ফিউচার ভালো 18 টাকা 20 পয়সা পর্যন্ত তার একটা ভালো হার্ড এটাকে অতিক্রম করলে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে। তো সেক্ষেত্রে আগামীকালকে যদি আপনারা 17 টাকা 60 50 এই আশপাশে যদি সুযোগ থাকে বাই করা, তাহলে কিন্তু বাই করতে হবে। তাহলে কিন্তু আপনি যদি কেনার সময় যদি ভালো প্রফিট করতে পারেন তাহলে বিক্রিতে আপনার ভালো প্রফিট থাকবে। সেজন্য চেষ্টা করবেন কেনার সময় যতটা প্রফিট করে থাকা যায়। তো আশপাশে যদি কিনতে পারেন বাই করতে পারেন তাহলে কিন্তু স্টকটি থেকে আপনি একটা স্বল্প সময়ের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। পাশাপাশি লং টার্মের জন্য কিন্তু অনেক সুযোগ আছে স্টকটি থেকে বেরিয়ে প্রফিট টেক করার জন্য। তো এই ছিল ফ্যাকডিল নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে ক্রাউন সিমেন্ট নিয়ে কথা বলতে চাই। তো ক্রাউন্সের কথা বললে পুরো আমরা যদি তার ফান্ডামেন্টালটা দেখে আসি, ক্যাটাগরির সিমেন্ট সেক্টরের স্টক যার বর্তমান প্রাইস 61 টাকা 30 পয়সা এবং এটা কন্টিনিউয়াস গ্রোথ দিয়ে যাচ্ছে, যা ইয়ারলি কিন্তু 37% গ্রোথের মুভমেন্টে যাচ্ছে এখন। আর তার 52 হাইস্ট 66.7 আর লোয়েস্ট হচ্ছে 44 টাকা। আর টোটাল শেয়ার 14,85,00,000 জুন ক্লোজিং স্টক। ন্যাব হচ্ছে 62 টাকা 80 পয়সা 28 পয়সা পার শেয়ার। ইপিএস 2.27 আর হচ্ছে অডিটেড আনঅডিটেড পি হচ্ছে রেশিও 27। আর এক্ষেত্রে তার ডিভিডেন্ড হিস্ট্রি রেকর্ড খুবই ভালো, 21% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। 16 নভেম্বর 2025 সালে এটা দিয়েছিল, আগের বছরের এটা।
আচ্ছা, তারপরে ইপিএসটা কিন্তু দেখালাম আমরা যে একটু 0.91 একটু কম আসছে -1.12, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 9 মান্থসের জন্য আসছে পজিটিভ 19.49, 2.33, এটা কিন্তু একটা পজিটিভ। ব্যবসার মূল হচ্ছে টাকা, টাকা না থাকলে কিন্তু ব্যবসা করা টাফ হয়ে যায়। আর এক্ষেত্রে আমরা দেখব যে তার এখানে এখানে আনচেঞ্জ অবস্থায় আছে শেয়ার হোল্ডিংসের ক্ষেত্রে, এইগুলো কিন্তু অনেক কিছু মিন করে। যাই হোক, পেড আপ ক্যাপিটাল 149 কোটি, আর সব ঠিক আছে, এগুলো গুড স্টক। এটা নিয়ে আমরা আর একটা মেসেজ শেয়ার করতে, সেটা হচ্ছে যে কোনো স্টকে আপনি কিনেন না কেন, ওই স্টকে যদি মার্কেটে প্রোডাক্টের মুভমেন্ট ভালো থাকে, ওই স্টকগুলো কিন্তু আপনাকে আজ হোক কাল হোক কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দিবে, পাশাপাশি একটা প্রফিটও দিবে। এই ক্রাউন সিমেন্ট কিন্তু বাংলাদেশের মুভমেন্ট খুবই ভালো আছে। এই ক্রাউন সিমেন্ট যেহেতু মুভমেন্ট ভালো, তার মানে এই স্টকটি কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তাদের কিন্তু রানিং প্রোডাক্ট মার্কেটে কিন্তু অ্যাভেলেবল। তো সেই জন্যে রানিং যেসব প্রোডাক্ট থাকে মার্কেটে, তাদের মুভমেন্ট ভালো, এই ধরনের স্টকে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে, আপনিও প্রফিট টেক করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউন সিমেন্ট কিন্তু এখানে কিন্তু একটা হাই দিয়ে কিন্তু আবার একটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, এবং তার যতটুকু কারেকশন হওয়া দরকার ততটুকু কিন্তু এখানে কারেকশন করে রিটেস্ট করে এই জায়গাটাকে 55 টাকা 10 পয়সা লেভেলটা কিন্তু রিটেস্ট করে কিন্তু আবার এখন আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট করতেছে। এইভাবে কিন্তু স্টক এগিয়ে যায় আপস অ্যান্ড ডাউনস করে করে। তো এখন বর্তমানে 61 টাকা 30 পয়সা মুভ করতেছে। যদি আগামীকালকে 60 টাকা আশপাশে যদি বা 60 টাকা 70 60 টাকা এই লেভেলে যদি আপনি বাই করার সুযোগ থাকে, যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কম রেটে কিনতে পারলে কিন্তু প্রফিট মার্জিনটা বেশি থাকে। সেই জন্য আপনি শর্ট টাইমের জন্য কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, এবং এটা কিন্তু অনেক দূর যাওয়ার সুযোগ আছে, অনেক দূর যাওয়ার সুযোগ আছে। এবং স্টকটি তার অনেক দিন কিন্তু আন্ডার ভ্যালুড ছিল, ডাউন ট্রেন্ড মেটে এখন কিন্তু তার সময় আসছে আপ ট্রেন্ডে যাওয়ার। তো ক্রাউন সিমেন্ট নিয়ে এই ছিল আপনাদের সাথে ডিসকাশন করা। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক ইন্ডেক্স নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।